আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে কমিশনের এক বৈঠক শেষে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সিইসি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ও প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। এছাড়া আগামী নির্বাচনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর অপব্যবহার রোধ নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে কিছু দল ও গোষ্ঠীর নিত্য নতুন শর্ত ও বক্তব্য জনমনে সংশয় তৈরি করছে। বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে এক মত বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয় ঠেকাতে নানান অপকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতি উপযুক্ত নয় বলে মন্তব্য করেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। তারেক রহমান বলেন, দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ ও সরকার গঠন হওয়া না পর্যন্ত গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে, যদি আমরা গণতন্ত্রের উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি। ধর্মীয় কারণ নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনার অধিকাংশের পেছনে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য ছিল উল্লেখ করে আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিএনপির প্রতি সমর্থন ও সহযোগিতাও কামনা করেন তারেক রহমান। বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন আমাদের সামনে একটি বিশাল বড় সুযোগ। সারা দেশে হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জামায়াতের শর্ত ও দাবি মেনে সরকারকে নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, তাহলে নির্বাচনে যাওয়ার প্রতিশ্রুতি দেবে জামায়াত, না হলে তারা নির্বাচনে যাবে না। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এসব কথা বলেন হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আফজাল হোসেনের রিপোর্ট। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। জামায়াতের দাবি, বিষয়টি নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে। সবসময় বলে আছে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সবার জন্য সমতল ভূমি না হলে, কার মাঠে খেলবেন কেউ উঁচু কে নিচে,
তাহলে এখানে জাস্টিস হবে না। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিইসিকে আহ্বান জানান হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, পিআর পদ্ধতি জাতির জন্য কল্যাণকর। পিআর ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম। এই পদ্ধতিটাও আমরা সিনসিয়ারলি মনে করি যে দেশের জন্য কল্যাণকর হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে, একটা বেস্ট পদ্ধতি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দিয়ে মাঠে ময়দানে জনগণের কাছে যাচ্ছে এবং জনমত গঠনের কাজ করছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালী। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে তিনি হাসিনার বিচার চান। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো ও একজনকে হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী শাসনামলে গুম, অপহরণ, নির্যাতন সহ ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখার অভিযোগ করেছেন পিরোজপুরের সুখরঞ্জন বালী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে সুখরঞ্জন বালী জানান, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী না দেয়া এবং তার পক্ষে সাক্ষী দিতে আসায় আদালত চত্বর থেকে অপহরণের শিকার হন তিনি। এখান দিয়ে নিয়ে গেছে, নেওয়ার পরে এখন এখানে প্রশাসনরা নেওয়ার পরে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিষের হাতে দিয়েছে, দেওয়ার পর বিষে আমার এই 2 কান কাছে মারছে, এই জায়গায় মারি গিয়া 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি দীর্ঘজয়ী, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 32 জনের নাম উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দায়ের করার কথা জানান তার আইনজীবী। আমরা এখানে মোট 32 জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি। এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে পরবর্তীতে পুশব্যাক করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষীর কাছে তুলে দিয়েছিল, সেটাও তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তিনি বন্দী ছিলেন, সেটা রেকর্ডপত্র আছে, সেগুলো তিনি উল্লেখ করেছেন। সুতরাং তার অভিযোগের ভিত্তিতে আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার তদন্ত সংস্থার রিপোর্টের প্রাপ্তি সাপেক্ষে আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং 4 আগস্ট একজনকে হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আদালতে উপস্থিত 8 আসামির মধ্যে সাব ইন্সপেক্টর আফজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। এখন পর্যন্ত আমরা কারো অ্যাপ্রুভার হওয়ার ব্যাপারে এই মামলায় অ্যাপ্রুভার হওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখছি না, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় অ্যাপ্রুভার হতে চায় সেটা তার ব্যাপার, সেই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের পক্ষ থেকে যদি শুনানির প্রয়োজন হয় তখন আমরা বলবো যে সাফিসিয়েন্ট এভিডেন্স আমাদের কাছে আছে, অ্যাপ্রুভার হওয়ার দরখাস্তের প্রয়োজন নাই, আমরা কাউকে অ্যাপ্রুভার হিসেবে চাই না। এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। নোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর রমনা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 65 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রফিকুল ইসলাম খান এ তথ্য জানান। মামলায় অভিযোগ ছিল 2023 সালের 28 অক্টোবর রাজধানীতে বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা আসেন। এ সময় তারা যানবাহনে ক্ষতি সাধন ও পুলিশের কাজে বাধা ককটেল বিস্ফোরণ করেন। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 4 সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। এই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকার প্রত্যাশা করেছেন আসামি পক্ষ। এসএম আরিফের আরও একটি রিপোর্ট।
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ১ জুন এই মামলায় রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। দুই পক্ষের ৫ দিন শুনানির পর ৪ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ। যারা এপিল করেছেন তারা না, এবং অ্যাবসেন্ট যারা ছিলেন তাদের পক্ষেও আমরা আদালতে নিবেদন করেছি, এবং অত্যন্ত আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে, অত্যন্ত পেশেন্স নিয়ে, অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আমাদের এই আপিলটা শুনলেন, এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫ ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকার প্রত্যাশা করছেন আসামি পক্ষ। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন, মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে। এইটা আমরা আদালতের নজরে এনেছি নিম্ন আদালতের বিচারকদের জন্য, এই ক্ষেত্রেও যেন কোনো একটা কিছু তারা বলেন। গত বছরের ১ ডিসেম্বর এই মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। SM আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩ মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে গেজেট আকারে প্রকাশ করার জন্য বলেছেন আদালত। ভবিষ্যৎ প্রজন্ম এ বিষয়ে অবগত হওয়ার জন্য সংরক্ষণের নির্দেশ দেন আদালত। এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও সৈয়দ জাহেদ মনসুর এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন। রুল যেটা ছিল যে হিস্ট্রিক্যাল রিপোর্ট, সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী ৩ মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভুলেশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে বিশেষ এই পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। ইলিয়াস মাতবারের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। এইরকম চুক্তি আমরা আরও 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন, তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন, তারাও বাংলাদেশে সফর করতে পারবেন উইদাউট এনি ভিসা। আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া টাকা ফেরত আনতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান তিনি। যারা যারা এই বিষয়ে কাজ করেন, যে 10টারও বেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের সাথেও আমরা নিবিড়ভাবে কাজ করছি। তারা আমাদেরকে হেল্প করছেন এই পুরো বিষয়টায়। এই কাজগুলো খুব সিরিয়াসলি করা হচ্ছে। এই কাজগুলো করার সাথে বাংলাদেশ ব্যাংকের টিমগুলো কাজ করছে, এখানে এন্টি করাপশন কমিশনের টিম কাজ করছে, এবং NBIর CIC যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, তারা কাজ করছে, এবং পুলিশেরও CID কাজ করছে। এটা খুবই বিস্তৃত একটা কাজ, এবং এটা আমার যেটা মনে হয় যে এটা কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে ফেরত আনতে। অন্তর্বর্তী সরকার আসার পরে সংস্কার নিয়ে প্রতিটি মন্ত্রণালয়ে স্বপ্রণোদিত হয়ে কাজ করছে বলেও জানান শফিকুল আলম। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।
জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের মাঠ। মনোনয়নপত্র জমা দিয়ে ভোট প্রার্থনায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে নানান রকম ইশতেহার আর অঙ্গীকার নিয়ে ঘুরছেন প্রার্থীরা। বৃহস্পতিবারও স্বতন্ত্র ও প্যানেল ভিত্তিক জোট ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। সবার প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে এই নির্বাচন। দর্শক, শিমুল খানের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নেওয়া যাক। ডাকসুর ভোট নিয়ে সরগরম ক্যাম্পাস, চারপাশে উৎসবের আমেজ। কে নির্বাচিত হতে পারেন বা কোন প্যানেল কেমন হলো, ক্যাম্পাসের চিরচেনা আড্ডার আলোচনার এখনকার মূল বিষয় এটি। ডাকসু নির্বাচন নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদল জানিয়েছে, শিক্ষার্থীদের ভোটে দলের প্যানেল নির্বাচিত হলে হলগুলোর গেস্ট রুম কালচার চিরদিনের জন্য বন্ধ করা হবে। তো আনাস কোনো শর্তহীনভাবে এই রাষ্ট্রের জন্য কিন্তু জীবনটা বিলিয়ে দিয়ে গিয়েছিল। ওয়াসিমদের রক্ত, আবু সাইদদের রক্ত, মীর মুগ্ধের রক্ত, হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি। বৃহস্পতিবার ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। নাম দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। আমাদের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এই প্যানেলের ভিপি হিসেবে আমি উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক হিসেবে আলসাদি ভুঁইয়া। এদিকে জোট করে প্যানেল দিয়ে ভোটারদের আকৃষ্ট করছে রাজনৈতিক দলগুলো। সমস্যা চিহ্নিত করেছি যেগুলো আমার মনে হয় পূর্ববর্তী বছরগুলোতে কেউ কথা বলেনি বা কেউ কথা বললেও এই বিষয়ে কোনো কাজ হয়নি। নির্বাচনের ব্যাপারে আগ্রহী হচ্ছেন, কেউ ভোট দেওয়ার জন্য আগ্রহী হচ্ছেন, সব মিলিয়ে এই ব্যাপারটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। পিছনে স্বতন্ত্র প্রার্থীরাও, তারাও বার্তা দিচ্ছেন পরিবর্তনের। ক্যাম্পাসে তীব্র আবাসনের একটা সংকট দেখা যায়, এটা অনেকটা কৃত্রিম হতে পারে, কিন্তু প্রথম ও দ্বিতীয় বর্ষে যতদিন না পর্যন্ত শিক্ষার্থীরা হলে সিট পাচ্ছে ততদিন প্রশাসন যেন তাদেরকে আবাসন বৃত্তির নিশ্চয়তা প্রদান করে। নির্দলীয় মানুষ হিসেবে বিশেষ করে কোনো দলীয় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছি, তো এই লড়াইটা আমার জন্য একটা বিশেষভাবেই আর কি প্রভাব ফেলছে। শিক্ষার্থীরা বলছে কালো অধ্যায় কাটিয়ে ভোট দিতে মুখিয়ে তারা। সবার প্রত্যাশা সুষ্ঠু ভোটের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটবে ক্যাম্পাসে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব একটি মহাকাব্যিক ঘটনা, ৩৬ জুলাই বুকে ধারণ করতে হবে। দুপুরে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্য চলচ্চিত্র ৩৬ জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি কথা বলেন। ১৬ বছর দেশের মানুষের অর্থ নিয়ে লুটপাট করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই টাকা শেখ হাসিনা, তার দল ও নিজের পরিবারের পেছনে খরচ করা হয়েছে। আপনার শীতলক্ষা নদীতে পেট কেটে তার মধ্যে ইট ঢুকিয়ে মেরে ফেলা হলো। কারা মেরেছে? রাষ্ট্রের তৎকালীন র্যাবের যারা সেখানে কর্তৃত্ব করতেন তারা। ফ্যাসিবাদকে বোঝানোর জন্য, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য, এটা তো একটা বড় ধরনের ঘটনা। দেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩১১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১২ জন ভর্তি হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও তুলকালাম কাণ্ড ঘটে গেছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। দুপুরে নিউ মার্কেট এলাকায় আবারও ২ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। শিমুল খানের আরও একটি রিপোর্ট। তুচ্ছ বিষয় থেকে ২ কলেজের মধ্যে ৩ দিন আগে সৃষ্টি হয় উত্তেজনা, যার জেরে বৃহস্পতিবার দুপুরে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে জড়ায় ২ পক্ষ। এ সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভাই ৩ জনের মাথা ফাটাইছে, ৩টা ছেলে আমাদের। ওরা যে আজকে সন্ত্রাসী পরিচয় দিছে ভাই, ডিসি ছেলেরা সন্ত্রাসী, ওরা আজকে প্রমাণ দিছে। ঢাকা কলেজের স্টুডেন্টরা আমাদের আর কি যারা সায়েন্স ল্যাব বা শাহবাগ ওইখান থেকে আসতেছিল তাদেরকে আটকিয়ে মানে আইডি কার্ড দেখে আইডি কার্ড নিয়ে যায়, তারপরে মারধর করে। পুলিশ সব সময় প্রোটেকশন দিচ্ছে, আমরা এখানে যাইতেই পাইনি, উল্টা আমাদের উপরেই মারধর, আমাদের উপরেই পুলিশ ধাওয়া করছে। এখানে আমরা ওদের গায়ে হাত তোলার সাহসই পাইনি। ওদের
মানে ওদের কলেজের সামনেই যাইতে পারিনি, আর ওরা আমাদের মনে করেন নাইমের গলিতে এসে হামলা করে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় পুলিশ। মুখোমুখি সংঘর্ষ যেন না হয়, তখন মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দেখি এর গোড়ায় আমরা হাত দিতে চাই। এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বসেছিলাম। আমরা প্রয়োজন হলে আবারও বসবো। এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো ভাই ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে। এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হবে, তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমরা এড়াতে চাই। সংঘর্ষের ঘটনায় আশপাশে তীব্র যানজট ও ভোগান্তিতে পড়ে মানুষ। শিবুল খান, MyTV, ঢাকা। লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে IOM এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। সকাল 6:30টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের গ্রহণ করেন এবং বিদায় জানান। রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য লিবিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও IOM এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। বুধবার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।